হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমরা দেখব 2009 সালে মুক্তি পাওয়া সিনেমা আফতার, যার আইএমডিবি রেটিং 7.8। এই সিনেমার টোটাল বাজেট ছিল 23 কোটি 70 লক্ষ ইউএস ডলার আর টোটাল বক্স অফিস কালেকশন হলো 279 কোটি ইউএস ডলার। এই গল্পটা শুরু হয় 2129 সাল থেকে, যেখানে দেখা যায় পৃথিবীর জনবসতি এখন 3 গুণ বেড়ে গেছে আর মানুষ এখন বিজ্ঞান আর প্রযুক্তিগত দিক দিয়ে অনেক বেশি উন্নত হয়ে গেছে। আর এখন এই পৃথিবীর সমস্ত শক্তির উৎস একরকম ভাবে শেষ হয়ে এসেছিল। সেজন্য মানুষ এখন আনঅবটেনিয়াম নামের একটা ধাতু ব্যবহার করতে শুরু করে, যেটা থেকে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করা যায়। কিন্তু এই ধাতুটাকে পৃথিবীতে পাওয়া যেত না, শুধুমাত্র প্যান্ডোরা নামের একটা গ্রহে এই ধাতুটাকে পাওয়া যেত। আর সেজন্য পৃথিবীতে 1 কেজি আনঅবটেনিয়াম 100 কোটিতে বিক্রি হয়। আর এখানে আরডিএ নামের একটা কোম্পানি ছিল, যারা প্যান্ডোরা থেকে পৃথিবীতে অবটেনিয়াম নিয়ে আসার কাজ করত। এবার এই গল্পের প্রধান চরিত্র জেক সালিকে দেখানো হয়। জেক একসময় নৌসেনায় ছিল আর একটা যুদ্ধের কারণে ওর পা পুরোপুরি পঙ্গু হয়ে যায়। সেজন্য এখন ও একদম হাঁটাচলা করতে পারে না। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য ওকে হুইল চেয়ার ব্যবহার করতে হয়। জেকের একটা যমজ ভাই ছিল, যার নাম ছিল টম। আর টম একজন বিজ্ঞানী ছিল। একদিন আরডিএ কোম্পানির দুজন লোক জেকের সঙ্গে দেখা করে ওকে জানায় ওর ভাই টম এখন মারা গেছে। ওরা জেককে আরো জানায় যে আরডিএ কোম্পানির তরফ থেকে টমের প্যান্ডোরা গ্রহে যাওয়ার কথা ছিল, আর ওই কোম্পানিটা আগে থেকে টমের ওপরে অনেক টাকা খরচ করেছিল। আর এখন ওই কোম্পানিটা চায় টমের জায়গায় জেক এই কাজটা করুক, কারণ যেহেতু টম আর জেক দুজনের যমজ ভাই ছিল, তাই ওদের ডিএনএর মধ্যে বহুত মিল ছিল। আর এই ডিএনএর মিল থাকার জন্য টমের কাজটা এখন শুধুমাত্র জেক করতে পারবে। আর জেক এখানে পুরোপুরি রাজি হয়ে যায়, কারণ এই কাজের জন্য ওকে অনেক টাকা দেওয়া হচ্ছিল। এবার দেখা যায় জেক এবং ওর মতন আরো অনেক সৈনিককে ক্রায়ো নামের একটা বিশাল মহাকাশযানে করে প্যান্ডোরা গ্রহে নিয়ে যাওয়া হচ্ছিল। আর পৃথিবী থেকে প্যান্ডোরা গ্রহে পৌঁছাতে এদের সবার 5 বছর 9 মাস আর 22 দিন সময় লেগে যায়। আর এই পুরো সময়টা ধরে এরা হাইবারনেশন নামের একটা বিশেষ পদ্ধতির সাহায্যে ঘুমিয়েছিল, যে কারণে এদের শারীরিক এবং মানসিক বয়স একটুও বাড়েনি। আর প্যান্ডোরায় পৌঁছানোর পর এদেরকে জানিয়ে দেওয়া হয় এই গ্রহে বেঁচে থাকার জন্য এদের সবাইকে সবসময় একটা অক্সিজেনের মুখোশ পরে থাকতে হবে। এবার যে খেয়াল করে ওখানে বিশাল জায়গা জুড়ে মাটির তলা থেকে বড় বড় মেশিনের সাহায্যে আনঅবটেনিয়াম খোঁজার কাজ চলছে। আর এরপর ওদের পরিচয় হয় কলোনিয়াল মাইলস কুইরেজের সঙ্গে। কুইরেজ ছিল প্যান্ডোরা গ্রহের সমস্ত সৈনিকদের লিডার। ও সবাইকে জানায় এই গ্রহটা আমাদের পৃথিবীর থেকে অনেক আলাদা আর খুবই ভয়ঙ্কর। এখানে বেঁচে থাকতে গেলে সবাইকে সবসময় খুবই সাবধানে থাকতে হবে। তোমরা যদি দুর্বল হয়ে পড়ো তাহলে এই গ্রহটা নিমেষের মধ্যেই তোমাদেরকে শেষ করে দেবে। পৃথিবীতে আমি বহু বছর ধরে যুদ্ধ করেছি আর আমার গায়ে কখনো একটা আঁচড়ও লাগেনি, কিন্তু এখানে আসার প্রথম দিনেই আমি আহত হয়ে যাই। আর তোমরা সবাই যদি এখানে বেঁচে থাকতে চাও তাহলে তোমাদের সবাইকে আমার আদেশ মেনে চলতে হবে। আর এরপর জেকের পরিচয় হয় নর্মের সঙ্গে। নর্ম একজন বিজ্ঞানী ছিল, আর ও আর জেকের ভাই এই আফতার প্রজেক্টের জন্য একসঙ্গে ট্রেনিং করেছিল। এবার ওদের দুজনকে একটা ল্যাবে নিয়ে যাওয়া হয়, আর ওই ল্যাবের মধ্যে ওরা 3 মিটার লম্বা নীল রঙের মানুষের মতন একটা জীব দেখতে পায়। আর ওদেরকে জানানো হয় যে প্যান্ডোরা গ্রহের মানুষদেরকে ঠিক এরকমই দেখতে হয়, আর ওদেরকে নাভি বলা হয়। আর এখন ল্যাবের মধ্যে যে দুটো জীবকে দেখা যাচ্ছে ওদেরকে কৃত্রিমভাবে ল্যাবের মধ্যে মানুষ এবং নাভির ডিএনএ মিলিয়ে তৈরি করা হয়েছে। আর নাভির মতন দেখতে এই জীবগুলোকে বলা হতো আফতার। আর ওদের মধ্যে নিজস্ব কোনো জীবন ছিল না। এক কথায় বলতে গেলে ওগুলো কৃত্রিমভাবে তৈরি নাভিদের মতন দেখতে শরীর ছিল, যেগুলোকে মেশিনের সাহায্যে মানুষ নিয়ন্ত্রণ করত। আর এই আফতারের শরীরটা সেই নিয়ন্ত্রণ করতে পারবে যার ডিএনএ থেকে এটাকে বানানো হয়েছে। সেজন্য এখন টমের ডিএনএ দিয়ে তৈরি আফতারটাকে শুধুমাত্র জেক নিয়ন্ত্রণ করতে পারবে। আর সেজন্যই টম মারা যাওয়ার পর এখন ওর জায়গায় জেককে এই মিশনে নিয়ে আসা হয়। আর এই আফতারের শরীরে যাওয়ার জন্য ওদের সবাইকে ক্যাপসুলের মতন দেখতে একটা মেশিনের মধ্যে ঢুকে ঘুমিয়ে পড়তে হয়, যেটার সাহায্যে ওরা সরাসরি নিজেদের আফতার শরীরের মধ্যে প্রবেশ করতে পারে। আর আফতারের রূপ ধারণ করে ঘুমানোর পর ওখান থেকে আবার নিজের আসল শরীরে ফিরে আসতে পারবে। আর যারা আফতারের শরীরটাকে নিয়ন্ত্রণ করত তাদেরকে বলা হতো আফতার ড্রাইভার। আর এদের কাজ ছিল আফতারের শরীরে প্রবেশ করে প্যান্ডোরার মানুষ অর্থাৎ নাভিদের সঙ্গে ভালো মতন ভাবে যোগাযোগ স্থাপন করা, আর ওদের সঙ্গে মেলামেশা করে ওদের ভাষা, রীতি রিওয়াজ সবকিছু ওদের কাছ থেকে শিখে নেওয়া। এবার ওই ল্যাবের মধ্যে জেকের পরিচয় হয় গ্রেস অগাস্টিনের সঙ্গে। গ্রেস ছিল এই পুরো আফতার প্রোগ্রামের মেন সায়েন্টিস্ট। আর ওখানে জেককে দেখার পর ও খুবই রেগে যায়, কারণ এই কাজের জন্য ওর একজন সায়েন্টিস্ট দরকার ছিল, যেটা ছিল জেকের ভাই টম। আর জেক ছিল একজন সৈনিক।
আর এখন কোন রকম ট্রেনিং ছাড়া টমের কাজটা জেককে দিয়ে করানো এক প্রকার অসম্ভব ছিল। কিন্তু আর কোনো উপায় না থাকায় গ্রেস বাধ্য হয়ে জেককে নিজের টিমে নিয়ে নেয়। আর পরের দিন একটা মেশিনের সাহায্যে নর্ম আর জেকের ব্রেনকে ওদের আফতার বডির সঙ্গে সংযুক্ত করা হয়। আর জ্ঞান ফেরার পর জেক নিজেকে ওর আফতারের শরীরে দেখতে পায়। ও খেয়াল করে এই আফতার রূপ ধারণ করার পর আজ বহু বছর পর ও আবার নিজের পা ব্যবহার করতে পারছে। আর এটা দেখার পর ও নিজের খুশি আর ধরে রাখতে পারে না। ও সঙ্গে সঙ্গে ওই ল্যাব থেকে বাইরে বেরিয়ে আশেপাশের এরিয়ায় ছুটে বেড়াতে শুরু করে আর ওখানকার ওই প্রকৃতিটাকে খুব ভালোভাবেই উপভোগ করতে লাগে। এবার বেশ কিছুক্ষণ ওই আফতারের শরীরে কাটানোর পর জেক আবার নিজের আসল চেহারায় ফিরে আসে। কিন্তু আফতারের শরীরের ওই অনুভূতিটা ওর খুবই ভালো লেগে যায়। এবার কয়েকদিন পর কুইরেজ জ্যাককে নিজের কাছে ডেকে পাঠায়। ও জেককে বলে, আমি চাই তুমি ডক্টর গ্রেসের টিমেই থাকো আর ওখানকার খুঁটিনাটি সমস্ত রিপোর্ট আমাকে জানাও। জঙ্গলের মধ্যে থাকা ওই নাভিদের সম্পর্কে আমি সমস্ত রকম তথ্য জানতে চাই, যাতে ভবিষ্যতে যুদ্ধ বাঁধলে আমরা খুব সহজেই জিততে পারি। আর তুমি যদি আমার এই কাজটা করো তাহলে পৃথিবীতে ফেরার পর অপারেশনের সাহায্যে আমি তোমাকে তোমার আসল পা ফিরিয়ে দেব। আর এটা শোনার পর জেক ওনার কথায় রাজি হয়ে যায়। আর এখানে দেখা যায় এই পুরো প্রজেক্টের মধ্যে দুটো দল তৈরি হয়ে গেছিল। প্রথমটা ছিল কুইরেজ আর তার সেনাবাহিনী, যারা সবসময় চাইতো যুদ্ধ বাঁধিয়ে ওই নাভিদেরকে মেরে ফেলতে। আর অন্যদিকে ছিল সায়েন্স টিম, মানে গ্রেস অগাস্টিনের টিম, যারা সবসময় চাইতো ওই গ্রহের নাভিদের সঙ্গে মানুষের সম্পর্ক খুবই ভালো হয়ে যাক। এবার পরের দিন সকালে গ্রেস, নর্ম আর জেক নিজেদের আফতারের রূপ ধারণ করে একটা হেলিকপ্টারের সাহায্যে জঙ্গলের মধ্যে যায়। জঙ্গলের মধ্যে গ্রেস আর নর্ম একটা গাছের নমুনা পরীক্ষা করে দেখছিল। আর সেই সময় জেক ওই জঙ্গলের পরিবেশটা ঘুরে দেখছিল। তখন হঠাৎ দেখা যায় প্যান্ডোরার একটা জাগুয়ার জেককে মারার জন্য ওর দিকে এগিয়ে আসছে। আর ওই জন্তুটার হাত থেকে বাঁচার জন্য জ্যাক ওখান থেকে পালিয়ে পাহাড়ের ওপর থেকে একটা ঝর্ণার মধ্যে লাফ মারে, যে কারণে ও জাগুয়ারের হাত থেকে বেঁচে গেলেও নিজের সঙ্গীদের কাছ থেকে অনেক দূরে সরে যায়। আর এখন ওর পক্ষে নিজের ক্যাম্পে ফিরে যাওয়া কোনোভাবেই সম্ভব না। এখন বাধ্য হয়ে পুরো রাতটা ওকে এই জঙ্গলের মধ্যেই কাটাতে হবে। জঙ্গলের মধ্যে যাওয়ার পর ওখানকার জঙ্গলি জন্তু জানোয়ারের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য জেক লাঠির সাহায্যে একটা ছোঁচালো হাতিয়ার বানিয়ে নেয়। এবার ও যখন জঙ্গলের মধ্যে রাত কাটানোর জন্য একটা সুরক্ষিত জায়গা খুঁজছিল, তখন দেখা যায় দূর থেকে কেউ একজন লুকিয়ে লুকিয়ে ওর উপরে নজর রাখছিল আর ওকে মারার চেষ্টা করছিল। আর এর নাম ছিল নাটেরি, আর এ ছিল পাশের গ্রামের সর্দারের মেয়ে। এবার নাটেরি যখন নিজের তীর দিয়ে জেককে মারতে যাচ্ছিল, তখন ও খেয়াল করে ওদের ওখানকার একটা পবিত্র গাছের বীজ হঠাৎ করে এসে ও তীরের উপরে বসে পড়ে। আর ওই গ্রামের মানুষরা মনে করে ওই গাছের বীজের মধ্যে ওদের পূর্বপুরুষের আত্মা রয়েছে। আর এখন ওই আত্মাটা নাটেরি তীরের উপরে এসে জেককে মারতে বারণ করছিল। আর সেজন্য ও এখন জেককে না মেরে ওর উপরে নজর রাখতে শুরু করে। এবার দেখা যায় একটু রাত হওয়ার সাথে সাথে ওই জঙ্গলের বেশ কিছু জন্তু জানোয়ার জেকের উপরে হামলা করতে শুরু করে। জেক ওদের সঙ্গে লড়াই করলেও অতগুলো জন্তু জানোয়ারের সঙ্গে ও একা পেরে উঠছিল না। তখন ওখানে নাটেরি এসে জেককে ওদের কাছ থেকে বাঁচিয়ে নেয়। এবার জেক ওকে বলে, আমি জানি তুমি হয়তো আমার কথা বুঝতে পারবে না, কিন্তু আমার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ। তখন নাটেরি বলে, তোমার এখানে আসা উচিত হয়নি, তোমার জন্য ওই নিরীহ পশুগুলো মারা গেল। আসলে গ্রেস এই প্যান্ডোরার মানুষদের জন্য একটা স্কুল বানিয়েছিল, যেখান থেকে ওরা একে অপরের রীতি রিওয়াজ আর ভাষা সম্পর্কে জানতে পারত। আর নাটেরি ওখান থেকেই মানুষের ভাষা শিখেছিল। জেক বলে, ওরা আমার উপরে আগে হামলা করেছিল, এখানে আমার কোনো দোষ নেই। জেক ওকে আরো বলে, আমি তোমাদের শিকার করার পদ্ধতি, তোমাদের রীতি রিওয়াজ সবকিছু শিখতে চাই, তুমি কি আমাকে ওগুলো শেখাবে? প্রথমে তো নাটেরি ওর কথা রাজি হচ্ছিল না, কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় ওই পবিত্র গাছের বেশ কয়েকটা বীজ এসে জেকের গায়ে বসতে শুরু করে, যেটা দেখে মনে হচ্ছিল ওই গাছের পবিত্র আত্মাগুলো হয়তো ওকে পছন্দ করেছে। আর এটা দেখার পর নাটেরি খুবই অবাক হয়ে যায় আর ওকে নিজের সঙ্গে করে নিজের গ্রামে নিয়ে যায়। নাটেরির বাবা ছিল এই গ্রামটার সর্দার। আর ওরা সবাই যখন জানতে পারে ওই পবিত্র আত্মাগুলো জেককে পছন্দ করেছে, তখন ওরা ঠিক করে জেককে ওদের সাথে ওদের গ্রামে থাকতে দেবে আর ওদের সমস্ত নিয়ম কানুন, শিকারের পদ্ধতি সবকিছুই ওকে শেখাবে। আর ওকে এসব কিছু শেখানোর দায়িত্ব দেওয়া হয় নাটেরিকে। আর ওই দিন থেকে জেক নাটেরির সাথে ওদের গ্রামেই থাকতে শুরু করে। ও খেয়াল করে ওই গ্রামটার চারিদিকে অনেক বড় বড় বিশাল আকৃতির গাছ রয়েছে, আর ওই গ্রামের সমস্ত সদস্যরা এই গাছগুলোকেই নিজেদের ঘর হিসাবে ব্যবহার করত। আর রাত্রেবেলা ওখানে নিজের আত্মার শরীরে ঘুমিয়ে পড়ার পর জেক আবার ক্যাম্পের মধ্যে নিজের মানব শরীরে ফিরে আসে। আর এখানে জেকের কাছ থেকে ওই পুরো ঘটনা জানার পর গ্রেস এটা মানতেই পারছিল না যে ওই গ্রামের লোকজন ওকে নিজেদের সঙ্গে থাকতে দিয়েছে।
এবার জেক এই পুরো ঘটনাটা কুইরিচকে জানায়, আর ওখানে যাওয়ার পর জেক জানতে পারে ওই নাভিগুলো যে গাছের উপরে থাকতো ওই গাছের নিচে মাটির মধ্যে প্রচুর পরিমাণে আনঅবটেনিয়াম রয়েছে। এবার কুইরেজ ওকে বলে, আমি চাই তুমি ওই গ্রামের সবার ভরসা যেত, যাতে সময় আসলে আমরা যখন ওই গাছের নিচ থেকে আনঅবটেনিয়াম বের করতে যাব তখন তুমি ওই সমস্ত গ্রামবাসীদেরকে ওখান থেকে সরিয়ে দেবে। আমি চাই তখন যেন সবকিছু একদম শান্তিপূর্ণভাবে হয়, ওদেরকে মারতে আমার একদমই ভালো লাগে না। এখানে জেক আর কুইরেজ যখন নিজেদের মধ্যে কথা বলছিল তখন এই পুরো ঘটনাটা গ্রেস জানতে পারে, কিন্তু গ্রেস চাইছিল না জেক এই ঘটনাগুলো কুইরেজকে জানাক। সেজন্য ও নর্ম আর ওকে নিয়ে ওই ক্যাম্পের বাইরে পাহাড়ের ওপরে একটা অন্য জায়গায় থাকার জন্য চলে যায়। আর এই নতুন জায়গাটা খুবই ছোট ছিল, এখানে বেশি সুযোগ সুবিধা ছিল না, শুধু বেশ কয়েকটা মেশিন রাখা ছিল যেগুলোর সাহায্যে ওরা নিজেদের আফতারের শরীরে যাওয়া আসা করত। আর এরপর থেকে জেক নাটেরির কাছ থেকে ওদের সম্পর্কে সবকিছু জানতে আর শিখতে শুরু করে। জেক আস্তে আস্তে ওদের ভাষায় কথা বলা, ওদের শিকার করা, ওদের ঘোড়া চালানো আর ওদের গ্রামের সমস্ত নিয়ম কানুন সবকিছু বেশ ভালোভাবেই জানতে শুরু করে। আর ওখান থেকে জেক জানতে পারে এই গ্রামের সবাই মনে করে যে ওদের মধ্যে যে শক্তি রয়েছে তার সবটাই প্রকৃতির কাছ থেকে ধার নেওয়া, আর এই সবকিছুই একদিন আবার প্রকৃতিকে ফিরিয়ে দিতে হবে। আসলে এখানে প্রকৃতির একটা দেবী রয়েছে যার নাম এভা, আর উনিই হলেন এই সমস্ত শক্তির আসল উৎস। এবার একদিন নাটেরি জেককে একটা বড় পাখি দেখিয়ে জানায় ওটার নাম ইকরান, আর এই গ্রামের একজন আসল শিকারী হতে গেলে সবাইকে নিজের জন্য একটা করে ইকরান পছন্দ করতে হবে, আর একটা ইকরান নিজের সারা জীবনে শুধুমাত্র একজনকেই মালিক হিসাবে বেছে নেয়। আর এইভাবে একসাথে অনেকদিন কাটানোর পর ওরা দুজন একে অন্যকে ভালোবাসতে শুরু করে। এবার বেশ কয়েকদিন পর সেই সময়টা চলে আসে যখন জেককে নিজের জন্য একটা ইকরান বেছে নিতে হবে, আর এই কাজের জন্য ওদের সবাইকে একটা উঁচু পাহাড়ের ওপরে যেতে হয়, কারণ সমস্ত ইকরানরা ওখানেই থাকতো। এবার ওখান থেকে জেক কোনো রকমে নিজের জন্য একটা ইকরান পছন্দ করে নেয়, আর তারপর ওটাকে নিয়ে ও প্রথমবারের জন্য আকাশে উড়ে যায়। এই অনুভূতিটা ওর খুবই ভালো লাগে, আর আস্তে আস্তে ও নিজের মানব জীবনটাকে ভুলে গিয়ে এই জীবনটাকেই উপভোগ করতে শুরু করে। আর প্রত্যেকদিন নিজের সাথে ঘটে যাওয়া সমস্ত অভিজ্ঞতাগুলোকে জেক রাতের বেলায় একটা ভিডিও ক্যামেরায় রেকর্ড করে রাখতো। এবার একদিন আকাশে ওড়ার সময় একটা বিশাল বড় ইকরান জেক আর নাটারির উপরে হামলা করার চেষ্টা করে, কিন্তু ওরা দুজন কোনো রকমে ওর হাত থেকে বেঁচে যায়। আর পরে নাটেরি জানায় ওই বড় ইকরানটার নাম হলো তুরুক, আর ওই হলো আকাশে উঠতে থাকা সবচেয়ে বড় জীব। আর কোন তুরুক যদি কাউকে নিজের মালিক হিসাবে পছন্দ করে নেয় তাহলে তাকে বলা হয় তুরুক মাকতু। আর আজ অব্দি পুরো ইতিহাসে শুধুমাত্র 5 জন নাভি তুরুক মাকতু হতে পেরেছিল, আর যে এই তুরুক মাকতু হতে পারে তাকে পুরো নাভি জাতির তরফ থেকে প্রচন্ড সম্মান জানানো হয়। আর আস্তে আস্তে জেকের এই গ্রামে 3 মাস থাকা হয়ে গেছে, আর এখন ও নিজের মানব জীবনটাকে একরকম ভাবে ভুলেই গেছিল। এবার বেশ কয়েকদিন পর কুইরেজ ওর সঙ্গে দেখা করে আর ওকে জানায় যে এখন সময় চলে এসছে, আর তোমাকে যেভাবেই হোক ওই গ্রামবাসীদেরকে ওখান থেকে সরিয়ে অন্য কোথাও নিয়ে যেতে হবে, কারণ এবার আমরা ওই গাছের তলা থেকে আনঅবটেনিয়াম বের করব। জেক বলে আর কয়েকদিন পর ওই গ্রামে একটা অনুষ্ঠান হবে, আর ওই অনুষ্ঠানে আমাকে পুরোপুরিভাবে ওদের গ্রামের সদস্য হিসাবে বেছে নেওয়া হবে, আর তারপর থেকে ওরা সবাই আমাকে বিশ্বাস করতে শুরু করবে, আর তখনই আমি ওদের সবাইকে ওখান থেকে সরে যেতে বলবো। এবার দেখা যায় কয়েকদিন পর ওই অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে, আর ওখানে সমস্ত গ্রামবাসীরা জেককে নিজেদের দলের সদস্য হিসাবে বেছে নিয়েছে। আর যেহেতু নাটেরি আর জেক নিজেদেরকে খুবই পছন্দ করত, সেজন্য অনুষ্ঠানের পর ওই রাতটা ওরা দুজন নিজেদের মধ্যে খুব সুন্দরভাবে কাটায়। কিন্তু পরের দিন সকালে উঠে ওরা দেখতে পায় কুইরেজ নিজের সমস্ত সেনাবাহিনী আর বড় বড় বুলডোজার নিয়ে ওদের গ্রামের মধ্যে ঢুকতে শুরু করেছে, আর যাওয়ার পথে রাস্তায় ওরা সমস্ত গাছপালা ভাঙতে ভাঙতে এগিয়ে যাচ্ছিল। আর এটা দেখার পর জেক ওদেরকে আটকানোর অনেক চেষ্টা করে, এমনকি ওদের গাড়ির ওপরে উঠে সমস্ত ক্যামেরাগুলোকেও ভেঙে দেয়, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হয় না, ওদেরকে কোনো রকমেই আটকানো সম্ভব হয় না। আর নিজের চোখের সামনে নিজেদের গ্রামটাকে এইভাবে নষ্ট হতে দেখার পর নাটেরির অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আর এরপর দেখা যায় ওদের সমস্ত গ্রামবাসীরা মানুষের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। আর যেহেতু জেক একজন মানুষ ছিল, সেই জন্য ওই গ্রামের একজন অধিবাসী ওর উপরে রেগে গিয়ে ওকে প্রচন্ড মারতে শুরু করে। আর অন্যদিকে দেখা যায় একটু আগে জেক যখন ওই গাড়ির ক্যামেরাটা ভাঙছিল তখন ক্যাম্পের ভেতর থেকে কুইরেল ওর ভিডিওটা দেখতে পায়, আর জেক ওদের বিরুদ্ধে চলে গেছে এটা জানার পর ওরা সঙ্গে সঙ্গে জেকের কাছে এসে ওর মেশিনটা বন্ধ করে দেয়, যেটার সাহায্যে ও নিজের আফতারের সঙ্গে যুক্ত হয়েছিল। এবার গ্রেস, নর্ম আর জেককে ওদের মেন ক্যাম্পে নিয়ে আসা হয়। ওখানে যাওয়ার পর গ্রেস সবাইকে জানায় ওই গাছগুলো নাভিদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, ওই গাছগুলো একে অন্যের সঙ্গে খুব ভালোভাবেই যুক্ত, আর ওদের মধ্যে এদের নাভি ইতিহাসের সমস্ত তথ্য রাখা আছে।
এক কথায় বলতে গেলে ওই গাছগুলো ওদের কাছে কম্পিউটারের মতন কাজ করে, যেখান থেকে ওরা সমস্ত রকমের তথ্য জোগাড় করতে পারে। কিন্তু এখন ওর কথাগুলো কেউই বিশ্বাস করতে চাইছিল না। এবার কিছুক্ষণ পর ওরা জানতে পারে কুইরেজ ওই গ্রামের সেই বড় গাছটাকে ভাঙতে চলেছে যেটার মধ্যে সমস্ত গ্রামবাসীরা থাকতো। তখন জেক ওদেরকে বলে, তোমরা প্লিজ কাউকে মেরো না, আমাকে আর একটা সুযোগ দাও, আমি গ্রামের সবাইকে বুঝিয়ে ওখান থেকে সরিয়ে নিয়ে যাব। এবার দেখা যায় জেক আর গ্রেস আবার নিজেদের আফতারের রূপ ধারণ করে ওই গ্রামে ফিরে এসছে। আর ওখানে জেকের কাছ থেকে সমস্ত ঘটনাটা শোনার পর নাটেরি খুবই কষ্ট পায়। ও বলে, তুমি তাহলে আগে থেকেই সবকিছু জানতে যে আমাদের গ্রামে হামলা হতে চলেছে? জেক বলে, হ্যাঁ, একটা সময় আমি ওদের দলেই ছিলাম, কিন্তু এখন আমি পুরোপুরি বদলে গেছি। এখন আমি তোমাদের এই গ্রামটাকেই ভালোবাসি। কিন্তু এখন জেককে আর কেউই ভরসা করে না। ওই গ্রামের সবাই জেক আর গ্রেসের হাত পা বেঁধে মানুষের সঙ্গে লড়াই করার জন্য তৈরি হয়ে যায়। এরা দুজন সবাইকে ওখান থেকে বারবার পালিয়ে যেতে বলছিল, কিন্তু ওরা সবাই নিজেদের ঘর বাঁচানোর জন্য লড়াই করতে এগিয়ে যায়। এবার কিছুক্ষণের মধ্যে দেখা যায় কুইরেজ নিজের সমস্ত সেনাবাহিনী নিয়ে বড় বড় হেলিকপ্টারের সাহায্যে ওখানে পৌঁছে যায়। আর ওখানে পৌঁছানোর সাথে সাথেই সমস্ত গ্রামবাসীরা ওদের ওপরে তীরধনুকের সাহায্যে হামলা করতে শুরু করে। কিন্তু ওই আঘাতের ফলে এদের কোনো ক্ষতি হচ্ছিল না। আর কিছুক্ষণের মধ্যে ওরা বোমের সাহায্যে ওই বড় গাছটাকে পুরোপুরি ভেঙে ফেলে, কিছুক্ষণ আগে অব্দিও যেটা এই সমস্ত গ্রামবাসীদের থাকার জায়গা ছিল। আর অল্প কিছুক্ষণের মধ্যেই ওই পুরো গাছটা ওখানে ভেঙে যায় আর ওখানে থাকা বহু মানুষ মারা যায়। আর এই ঘটনার পর জেক আর গ্রেসকে ওদের আফতারের শরীর থেকে ফিরিয়ে এনে জেলের মধ্যে বন্দি করে দেওয়া হয়। কিন্তু কিছুক্ষণ পর গ্রেসের টিমের বেশ কয়েকজন সদস্য ওদেরকে ওই জেল থেকে পালিয়ে যেতে সাহায্য করে। আর ওদেরকে ওখান থেকে পালাতে দেখে কুইরেজ ওদের উপরে গুলি করতে শুরু করে, যার মধ্যে থেকে একটা গুলি গ্রেসের গায়ে এসে লাগে। আর সেজন্য অল্প কিছুক্ষণের মধ্যেই গ্রেস ওখানে মারা যায়। এবার ওরা হেলিকপ্টারের সাহায্যে একটা মেশিনের চেম্বার তুলে ওই গভীর জঙ্গলের মধ্যে এক জায়গায় লুকিয়ে পড়ে, যাতে কুইরেজ ওদেরকে আর কোনোভাবেই খুঁজে না পায়। আর ওখান থেকে ওই মেশিনের সাহায্যে জেক আবার নিজের আফতার শরীরে ফিরে যায়। কিন্তু জেক এখন চাইলেও ওই গ্রামে আর ফিরে যেতে পারবে না, কারণ ও ওই গ্রামের সবার বিশ্বাস ভেঙে ফেলেছিল। আর এখন আবার ওই গ্রামের লোকের বিশ্বাস জেতার জন্য ও আকাশের মধ্যে তুরুকের খোঁজে বেরিয়ে পড়ে। আর আকাশের মধ্যে তুরুকই ছিল সবচেয়ে শক্তিশালী প্রাণী, সেই জন্য আকাশে ওড়ার সময় ও কখনোই ওপরের দিকে তাকাতো না। আর সেই সুযোগে জেক ওপর থেকে তুরুকের গায়ের উপরে লাফ মেরে ওকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে। এবার জেক ওই তুরুকটাকে নিয়ে সমস্ত গ্রামবাসীদের সামনে চলে আসে। আর ওখানে জেকের সাথে ওই তুরুকটাকে দেখার পর সমস্ত গ্রামবাসীরা খুবই অবাক হয়ে যায়। আর এখন ওরা সবাই আবার জেককে সম্মান করতে শুরু করে। এবার জেক সমস্ত গ্রামবাসীদের বলে, আমরা ওদের সঙ্গে লড়াই করব আর ওদেরকে আবার পৃথিবীতে ফেরত পাঠিয়ে দেব। ওরা এতটাই নিষ্ঠুর যে ওরা নিজেদের প্রকৃতিকে পুরোপুরি নষ্ট করে ফেলেছে, কিন্তু এখানে ওদেরকে সেই একই কাজ করতে দেব না। তোমরা সবাই আশেপাশের সমস্ত গ্রামের মানুষদের এখানে ডেকে পাঠাও, আমরা সবাই মিলে একসাথে ওদের সঙ্গে লড়াই করব। আর ওখানে জেকের এই কথাগুলো শোনার পর সবাই আবার লড়াই করার সাহস ফিরে পায়। এবার কিছুক্ষণ পর জেক সমস্ত নাভিদের দেবী এভার সঙ্গে কথা বলে আর ওনার কাছে এই যুদ্ধের জন্য সাহায্য চায়। আর অন্যদিকে দেখা যায় কুইরেজ তার সমস্ত সেনাবাহিনী আর আধুনিক শক্তিশালী হাতিয়ারের সাহায্যে এই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। আর এদিকে জেককে সাহায্য করার জন্য আশেপাশের সমস্ত গ্রামবাসীরা এখানে চলে এসেছিল। কিন্তু ওখানে অনেকক্ষণ ধরে লড়াই করার পরেও জেক আর তার সঙ্গী সাথীরা এই আধুনিক হাতিয়ারের সঙ্গে লড়াই করে পেরে উঠছিল না। আর একটা সময় এরা সবাই মনে করেছিল এরা হয়তো হেরে গেছে, কিন্তু তখন দেখা যায় ওই জঙ্গলের সমস্ত জীবজন্তু আর পশু পাখি এদের সবাইকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। আসলে জেক যখন এভা দেবীর কাছে সাহায্যের প্রার্থনা করেছিল তখন দেবী ওর প্রার্থনা শুনে নিয়েছিল, আর সেজন্য ওদেরকে সাহায্য করার জন্য এই জঙ্গলের সমস্ত পশু পাখিদেরকে এখানে পাঠিয়ে দেয়। আর অনেকক্ষণ ধরে এই বিশাল যুদ্ধটা হওয়ার পর শেষে জেক আর নাটেরি সুযোগ বুঝে কুইরেজকে মেরে দেয়। আর এই পুরো যুদ্ধে শেষ অবধি মানব জাতিকে হার মানতে হয়। আর তারপর সমস্ত মানুষকে প্যান্ডোরা থেকে আবার পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়। আর শুধুমাত্র অল্প কয়েকজন মানুষ যাদের মন ভালো তাদেরকেই ওখানে থাকার সুযোগ দেওয়া হয়। আর সবশেষে দেখা যায় প্যান্ডোরা গ্রহের মহান দেবী এভার সাহায্যে জেককে ওর মানব শরীর থেকে পুরোপুরি ভাবে ওর আফতারের শরীরে নিয়ে যাওয়া হচ্ছে। আর এভাবেই নতুন শরীরে ওর আবার পুনর্জন্ম হলো। আর এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো আর খারাপ লাগলে ডিসলাইক করো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।